সকালে গেছে বাড়ি, কালকেও গেছিল, কইছিল কালকে তো গাড়ি পাইছে না, কালে কিনলি Bubakar long live! Long live! Long live! Bubakar long live! Long live! Long live! Ranjan Sinha long live! Long live! Long live! Ranjan Sinha long live! Long live! Long live! Maharaja ke! Maharaja ke! Tini bai tini je party habis urban nak saja mana abo area ni khai jaka. Abo baina Chandipur constituency Samrasara. Samrasara hanggai Samrasara abo bahai lukorong ni bahai reaction nunggu kata usah tu mana jiti na jiti ya. Tahu saja tu itu abu bageran net itu age begini orang net itu di siwa drain itu baru mana cungar komplek leher rozak tunggu. Tahu begini jati dharma hiya awal sung gantung sini ana 100 ni mungkin orang 90% ni upor sih cungar pura perfect saya mana je feel kaham. Finally, onek salah tu BJP hapang tong mana? Hinggai tahu tu busu tu pun ni para unnati engkau busu tu ya bukti asu. Mau kamu sawa je berak age wa jut sarkar hinai age ini amala tidak sana buat kagai nak uplo kono cini bagan nanti kerja dia. Hinggai tahu awan bagan kono unnati ya tahu aja buat kerja jokon cini berak ni ham kerja jatuh jati cikon jati ni ham kerja naik faika bonus semua aja sahs naik cunti berapa tham tu no. Hinggai berak tu sawa je सबका साथ सबका विकास सबका प्रयास मरते प्रसार में बुसु तो विकास हों खाबो किया अब हम तो इसे सबका साथ सबका विकास तिप्रसा का तम हिंबना सर्वनाश किया उन लोगों ने ये तो 100% सब लोग जानते हैं क्योंकि हम रीजनल पार्टी है हम लोगों को छोटा दिखाने के लिए ये लोग ऐसा बोलता है बाई निशिने मुंगे आने सिने मुंगे तिदाबले डिस्ट्रिक्ट प्रेसिडेंट रेशमी वर्मा तो ভালো পার্টি হোক ভারতীয় জনতা পার্টি ভালো পার্টি নরেন্দ্র মোদীর পার্টি খুব ভালো পার্টি তুমি নরেন্দ্র মোদী ভালো মানুষ কিন্তু এই নিচে যারা আছে আমার ত্রিপুরারে যারা চালাইতে আছে এরা তো ভালো মানুষ না যার কারণে আমি তো আমার রাজনীতি করার কোনো ইচ্ছাও ছিল না আমি রাজনীতি ছাড়িয়ে দেওয়ার একদম প্ল্যান করে লাইছিলাম হঠাৎ করে বুবাগ্রা আমারে ফোন করছে 29 তারিখ 7টার সময় ফোন করে কইছে রঞ্জন तुम मेरे पार्टी से कैंडिडेट बनोगे हिंदी ते कोई से माने हम कोई और आप आदेश करेंगे तो जरूर बनेंगे आप कहाँ है मैं बोला मैं तो पहला शहर में हूँ कितना घंटा लगेगा 4 घंटा लगेगा अभी आ जाओ हमें पार्टी ते যাওয়ার আগে আমার এত বড় সম্মান দিছে আমাদের বউবাগরা তো এটা আমি ভুলতে পারবো না কোনো জীবনে তো কোনোদিন ভুলতে পারতাম না আমার তাদের সঙ্গে কোনোদিন কথাও নাই বার্তাও নাই পরিচয়ও নাই হঠাৎ করে আমারে ফোন করে কইতে তুমি কি আমার পার্টি থেকে প্রার্থী হইবাই ওনার সঙ্গে মিলার পরে আমি বুঝলাম আমিও মনে করতাম যে ত্রিপুরা মাথাটা ঠিক না উল্টা পাল্টা আমিও উনি তো ত্রিপুরার মানুষের উন্নয়ন চাইতেছেন ত্রিপুরার ডেভেলপমেন্ট চাইতেছেন যার কারণে নিজের সম্পত্তি বিক্রি করিয়া মানুষের লাগে খরচ করতেছেন আপনারা হয়তো শুনলে অবাক হইবেন কলকাতার পুরা সম্পত্তি বিক্রি করে আইছে এই কয়েকদিন আগে বিক্রি করে এই ইলেকশনের টাকার লাগিয়া তার সম্পত্তি সে ব্যক্তি আমার লাগে কাজ করতে চাইতেছে আপনার লাগে কাজ করতে চাইতেছে আর তার বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টি বলো অন্য পার্টিরা তার বিরুদ্ধে কুৎসার ওঠায় তারা সম্পত্তি বিক্রি করে তারা রাজনীতি করব তারা তো মানুষের টাকা চুরি করে রাজনীতি করতেছে সে ব্যক্তি তার কলকাতার পুরা সম্পত্তি বিক্রি করে দিচ্ছে বিক্রি করে আনছে এই ইলেকশন একটা চালাইতে গেলে 50 হইতে 100 কোটি টাকা লাগে এই টাকাটা উনি 1 লাখ খরচ করতেছেন কিসের স্বার্থে আপনার স্বার্থে আমার স্বার্থে এই বাটপারগুলার মতো না যে টাকা পাইব আর তারা ওই টাকাটা লুটিয়া খাইব তাই তো লুটিয়া খাইতেছে না তাই তো লুটিয়া দিতেছে তো ওনার যে উদ্দেশ্য সেটাকে সফল করা ওনার যে উদ্দেশ্য উনি ত্রিপুরায় যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো যেমন আমরা মণিপুরি আছি এরপরে মাইনরিটি মুসলিম আছে এসসির মধ্যে যে নমশূদ্র শুক্লবৈদ্য শব্দকর এইরকম কিছু জাতিগোষ্ঠী আর ছোটো জাতিগোষ্ঠী এর আর কোনো ডেভেলপমেন্ট হইতে যেভাবে আসিল সেইভাবেই আছে তো মহারাজার উদ্দেশ্য এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো দ্বারা অবহেলিত যাদেরকে কেউ জিগায়ও না এইগুলারে সবাই Ranjan Sinha long live! Long live! Long live! Ranjan Sinha long live! Long live! Long live! Tripura Mutha long live! Long live! Long live!
आदिवासी long live महाराजा के तुम्हारा हजार स्वागतम long live मुबारकी सारे Tripura Matha long live YTF long live Tripura Matha long live YTF long live Kongjisina long live Kongjisina long live Tini joining khaine rok tini bo party ya garoi tini Tripura Matha joining khlaika monobili no 11 mara sini angro district president ngui poste sini bhaino chunni punni candidate Ranjan Sinha উপস্থিত এবং YTF ni secretary উপস্থিত এবং sini district member বিরাজ দেববর্মা উপস্থিত যতন খায় और 35 परिवार 135 भूतार सुनी जॉइनिंग लेखा और सिनी आदिवासी भाई बोन नंगनो सुंग बाय केनो सालनि साल ताबुक जॉइन कोटर कोटर अबनो खाखलायो सिनी रंजन बाबनो जों विपुल बुते जॉय खलेनाय हिनै जों गावान चुके बुबाग्रान होते जों अबनो तैनो तिनि ओ जॉइनिंग प्रोग्राम खलाय हामबाय মোদির মতো মহান ব্যক্তিত্ব তার প্রধানমন্ত্রী সেই পার্টি ছেড়ে আমি আজকে কেন ত্রিপুরা মথা নরেন্দ্র মোদী ভালো মানুষ হইতে পারেন কিন্তু ত্রিপুরা রাজ্যে যারা ভারতীয় জনতা পার্টি করছে তাদের 90% দালাল চোর এরা সব দালাল যে কারণে কংগ্রেস পার্টি আজকে ধ্বংস হয়েছে সেই রকম এই পার্টিতে শুরু হয়ে গেছে গিয়া যে এই পার্টিটাও ধ্বংস হয়ে গণতন্ত্রে রাজনীতি মানে কি আপনার মতো মানুষদের সেবা করা আপনার জন্য কাজ করা কিন্তু আমরা কি দেখলাম 2018 সালে সরকার আসার পর আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলাম আমরা স্বচ্ছ রাজনীতির লেকচার দিতাম ভাষণ দিয়ে বেড়াইতাম সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু সরকার আসার পর আমি যেটা দেখলাম আর পুরো উল্টোটা এখানে শুরু হয়ে গেছে যার কারণে আমি প্রতিবাদ করতাম সেই প্রতিবাদের তারা কোনো মূল্য দিত না আপনাদের জন্য একটা আপনারা হয়তো জানেন নটিনসরা চা বাগান আপনারা খবর নিয়ে দেখবেন সেই চা বাগানটা সানশাইন টি কোম্পানি কিনেছিল কেনার পরে তারা চিট ফান্ড ডিক্লারেশন হওয়ার পরে তারা ফিরে চলে গেছে কেউ নাই বাগানে সেই বাগানটাকে আমি একটা কোঅপারেটিভ আমি বানিয়ে দিয়েছি বানিয়ে ওই কোঅপারেটিভের মাধ্যমে বাগানটা চলছে সেখানে 11.5 একর জায়গা এই যে নতুন রাস্তা বড় রাস্তা হইতেছে রাস্তায় নিয়ে আনিছে তো তার এস্টিমেট পেমেন্ট কত টাকা পেমেন্ট 8.5 কোটি টাকা এই 8.5 কোটি টাকা হরপ করার লাগিয়া এটারে চুরি করার লাগিয়া আমার মুখ্যমন্ত্রী থেকে ধরে আরম্ভ করিয়া এই ত্রিপুরায় ভগবান দাস এরা একটা চক্র রচনা করছে আমার কাছে তাদের দালালগুলো আইছে দালালগুলাই আমারও মানে চক্রতে ঢোকাইবার চেষ্টা করছে আমি মানছি না পরবর্তীতে ডিএমকে আমি বলেছি এই টাকাটা যদি পেমেন্ট করেন চা বাগানের এখানে যে 200 পরিবার নটিনসরা বাগানে বসে আছে এই টাকাটা তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেন সরকারিভাবে একজন অফিসার নিযুক্ত করে তারা টাকাটা দেওয়া দেন টাকাটা তারা হরপ করে খাই নিতেছে দিল্লি ত্রিপুরার উন্নয়নের লাগে যে টাকা দেয় এই টাকাটা তারা খাই নিতেছে তো এই যে সরকার আমাদের বর্তমানে যে সরকার একটা দুর্নীতিবাজদের আখড়া হয়ে গেছে দালাল সব এই দালালদের এইবার আমরা সরকার করতে দিতাম না সরকার ত্রিপুরা করবো এইবার সরকার ভারতীয় যে ত্রিপুরা সরকার হইব ভারতীয় জনতা পার্টির সরকার
আপনাদের কাছে একটাই আবেদন, যদি সরকার আমাদের হয়, আমার চণ্ডীপুরের প্রার্থী যদি হারে, তো সরকার হলে আমার লাভটা কি? যার কারণে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলুন, আমি বিজেপি খারাপ পার্টি বলছি না, কিন্তু এখানে যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন সব দুর্নীতিবাজ। আমার কাছে সব রেকর্ড আছে, এরা কি করে না করে সব রেকর্ড আমার কাছে আছে, কি করেছে না করেছে সব রেকর্ড আমার কাছে আছে। এই ত্রিপুরায় যিনি এখানে প্রার্থী হয়েছে জানেন আপনারা, ওনার অফিসে আদালত তারা ঝুলিয়ে দিয়েছে, আজকে 7-8 মাস হয়েছে, এখন পর্যন্ত তার অফিসে তালা খোলা হয়নি। দুর্নীতি করেছেন বলে তার অফিসের ডিরেক্টর এবং তার অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তো সেই ব্যক্তিকে আমাদের চণ্ডীপুরে প্রার্থী করা হয়েছে, তো সেই ব্যক্তিকে যদি আমরা ভোট দেই, আবার চণ্ডীপুরের জন্য যে টাকাটা স্যাংশন হয় সেই টাকাটা সব উনি তুলে উড়িয়ে নিয়ে চলে যাবেন। এবং আপনারা কোনোদিনও তার বাড়ি এখন আগরতলা, আগে ধর্মনগর ছিল, এখন আগরতলা বাড়ি, কোনোদিন একটা সার্টিফিকেট লাগে আপনারা তাকে খুঁজে পাবেন না, যে কোনো প্রয়োজনে আপনারা তাকে খুঁজে পাবেন না। তো সে আমরা যার জন্য আমরা বলেছিলাম আমাদের চণ্ডীপুরের যে কোনো একজনকে, লেংরা হোক কানা হোক, তাদেরকে দিয়ে দাও, আমরা খুশি থাকবো, আমরা জয়ী করবো। কিন্তু পার্টি, কেননা এখন তো দালালের আখড়া হয়ে গেছে, সবাই দালাল, সেটা না করে তারা বাইরের একজনকে আমাদের এখানে দুর্নীতিবাজ নেতাকে প্রার্থী করেছে। তো এই দুর্নীতিবাজ নেতাকে একটাও ভোট না দেওয়া, যারা টাকা দিয়ে রাজনীতি করে গণতন্ত্রে, আপনাকে যদি আমি টাকা দিয়ে রাজনীতি করি, আমি আর ফিরেও আসবো না আপনার এখানে। আপনাকে আমি 500 টাকা দিলাম, আপনি আমাকে ভোট দিলেন, আমি আর কোনোদিন এইখানে আসবো না, এইরকম এইটা রাজনীতি। যারা টাকা দিয়ে রাজনীতি করে যে ভারতবর্ষের গণতন্ত্রকে তারা ধ্বংস করতেছে, তো সেই রকম করতে যাবেন না। টাকা দিয়েছেন, নেন, খান, কিন্তু সেই মানুষগুলোকে ভোট দেবেন না। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার গলাটাও খারাপ। আপনাদের মিলিটারি মানুষ, আমরা সুজাটা জানি, আমরা তেরা বেরা পেস আমরা জানি না, সব করে রাজনীতি করি, নিজের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের জন্য। আজকে আপনারা দেখতেছেন, এই যে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে 5 বছর, কোনো একজন ব্যক্তি করতে পারতো না আমি এই সরকার হওয়ার পরে 1 টাকা লাভ করছি। এই যে আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার পয়সায় ঘুরি, ভারতীয় জনতা পার্টির পয়সায় ঘুরি না, ভারতীয় জনতা পার্টিকে আমি শুধু দিয়েছি, আমি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে কিছু পাই না, আমি দিয়েছি। তো যার কারণে যা শুনতাম যে মহারাজ নাকি বাঙালি বিরোধী, এই বিরোধী সেই বিরোধী, উনি শুধু টিপ্রাসাদের নিয়ে রাজনীতি করতে চান। কিন্তু মহারাজের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার পরে যা বুঝলাম, ওনার উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের উন্নয়ন। ত্রিপুরা রাজ্যের আপনাদের মতো যারা এই রাজ্যের যে ভূমিপুত্র, যারা চা বাগান, ত্রিপুরা রাজ্যের চা বাগানের বয়স কত আপনারা জানেন, 130 বছর। আপনারা এখানের ভূমিপুত্র, এদের ডেভেলপমেন্ট কেন হয় না? টিপ্রাসাদের ডেভেলপমেন্ট কেন হয় না? আমরা মণিপুরি ক্ষুদ্র জাতিগোষ্ঠী একটা, আমাদের কেন ডেভেলপমেন্ট হয় না? মহারাজার ইচ্ছা এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, দুর্বল জাতিগোষ্ঠী যারা আছে তাদের উন্নয়ন, ওই ইচ্ছা নিয়ে উনি রাজনীতি করছেন। আজকে আপনারা শুনলে অবাক হবেন, উনার কলকাতার যে সম্পত্তি পুরো বিক্রি করে এই ইলেকশনের কাজে লাগিয়ে দিচ্ছেন। কলকাতার যে সম্পত্তি ছিল সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন শুধু এই ইলেকশনের খরচ চালানোর জন্য। ওনার কি দরকার ছিল? ওনার যা সম্পত্তি আছে, ওদের সম্পত্তি ওনার কিচ্ছু করার দরকার নেই, ঘুমিয়ে খেতে পারবেন, কিন্তু আপনাদের আমাদের উন্নয়নের জন্য এই খরচ করছেন। উনি চাইছেন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন। আজকে ত্রিপুরা রাজ্যে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার হয়েছে, এখানে যারা মন্ত্রী হয়েছেন, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবাই দুর্নীতিবাজ। যার কারণে আজকে আপনারা শুনে থাকবেন, বিজেপিরা আসবে বলে আপনি ঘর পেয়েছেন, গ্যাস পেয়েছেন, কিষাণ ভাতা পাইছেন, জিজ্ঞেস করবেন ত্রিপুরা সরকার দিয়েছে না কেন্দ্র সরকার দিয়েছে। তারা ত্রিপুরা সরকার 5 বছরে
কোনো কিছুই করেনি। যা দিয়েছে দিল্লির সরকার দিয়েছে, এই সরকার আপনাকে কিচ্ছু দিতে পারে নাই। এইগুলা যে ঘর বলুন, জল বলুন, কারেন্ট বলুন, গ্যাস বলুন, কিষাণ ভাতা বলুন, ফলে রস ঘনীভূত করার যে কারখানা সেটা মুখ থুবড়ে পড়েছে, সেখানে কিছুই উৎপাদন হয় না, অথচ কোটি কোটি টাকা দিয়ে সেটা তৈরি করা হয়েছিল। আমি যখন থাইল্যান্ডে ভিডিও ছিলাম তখন নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তখন কিছু কিছু উৎপাদন হয়েছিল কয়েক বছর, কিন্তু নৃপেন চক্রবর্তীও নেই, আর নালকাটার সেই ফলের রস ঘনীভূত করা, প্রক্রিয়াজাত করার যে কারখানা সেটাও আজকে বন্ধ হয়ে গেছে। যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে এই ফলের রস ঘনীভূত করার কারখানাকে উন্নয়ন করা হবে। স্বাস্থ্যের পরিষেবা আরো যাতে বিস্তৃত করা যায়, ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, কৃষির উন্নয়ন করা যায়, শিক্ষার উন্নয়ন করা যায়, সেগুলির দিকে আমরা লক্ষ্য রাখবো। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকগুলি ইংরাজি মাধ্যম স্কুল হয়েছে, কিন্তু ইংরাজি মাধ্যম স্কুল থেকে 12 ক্লাস পাস করার পর কলেজ শ্রেণীতে গিয়ে ইংরেজিতে শিক্ষা নেওয়ার কোন ব্যবস্থা নেই। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বাহাদুর প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরাতে বিভিন্ন মহকুমায় ইংরাজি মাধ্যম কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং বিভিন্ন জায়গাতে পলিটেকনিক কলেজ স্থাপন করা হবে। তাছাড়া স্বাস্থ্য পরিষেবার জন্য যে সমস্ত আরো পরিকাঠামো দরকার, সেই সমস্ত পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার যাতে গঠন করা যায় সেই দিকে তিনি লক্ষ্য রাখবেন এবং বেকার সমস্যার সমাধান করার জন্য তিনি বৃহত্তর একটা পরিকল্পনা এবং প্রকল্প হাতে নিয়েছেন। যদি ক্ষমতায় আসা যায় তাহলে আমাদের এই সরকার বেকারদের মুখে হাসি ফুটিয়ে তুলবে। 10,323 জন যে শিক্ষক যাদেরকে চাকরি দিয়েছিল, চাকরি দিয়ে আবার তাদের চাকরি কেড়ে নিয়ে অনেকেই আত্মহত্যা করেছে। তারপর তারা যখন অনশন ধর্মঘট করে, গভীর রাত্রিতে শীতের সময় তাদের উপর জল কামান ছেড়ে তাদের উপর কি ধরনের নির্যাতন করে, মেয়ে লোক, পুরুষ লোক, শিশু, এই সমস্ত মানুষকে শীতের মধ্যে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে অনেকেই আহত হয়েছে, হাসপাতালে গিয়েছে। এইভাবে নিষ্ঠুর ভাবে তাদের উপর আক্রমণ করে এটা কি সরকারের কোনো এটা নীতি হলো? এটা কি মানবিকতার কোনো পরিচয়? এই ধরনের অমানুষ সরকার, এদেরকে আর কোনো ভোট দেওয়া যায় না। এদেরকে বর্জন করতে হবে, এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী এই যে মনুনদী, এই মনুনদীর জলে ঢাকি শুদ্ধ এই সরকারকে বিসর্জন দিয়ে ত্রিপুরা মাথা নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে একটা নতুন সরকার গঠন করতে হবে। এই সরকার নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলবে। আমি আপনাদের কাছে আবার আবেদন করছি, রঞ্জন সিনহা মহোদয়কে আপনারা ভোট দেবেন, আনারস চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। ধন্যবাদ, নমস্কার। ত্রিপুরা মাথা জয়, ভূভাগ্রা কি জয়, ভূভাগ্রা লং লিভ, ত্রিপুরা মাথা লং লিভ ত্রিপুরা। আমি আমার নিজের তরফ থেকে এবং ত্রিপুরা মাথা রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুগণ, রাজনীতি এমন এক জিনিস ফিরে ফিরে আসে। কিছুদিন পর বিধানসভা নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন, তারপর এডিসি নির্বাচন, তারপর পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন ধরনের নির্বাচন গণতান্ত্রিক দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের এই ত্রিপুরায় প্রতি 5 বছর অন্তর অন্তর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। গত 2018 সালে নির্বাচন হয়েছিল, আর এখন 2023 সালে আবার সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা অনেক রাজনৈতিক দলকে নির্বাচিত করেছেন। এই চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্র থেকে দীর্ঘদিন যাবৎ একটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন, কিন্তু বিগত 5-10 বছরের মধ্যে কতবার যে তিনি এখানে এসেছেন আমার মনে হয় আপনাদের জানা নেই। ওনার শ্রীমুখ দর্শন আপনাদের দ্বারা করা সম্ভবপর হয়নি। বর্তমানে
কৈলাসহরের যিনি স্ট্যান্ডিং এমএলএ, সেই স্ট্যান্ডিং এমএলএ 20 কোটি টাকার বিনিময়ে বিজেপি দলের কাছে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে সেখানে নমিনেশন পেয়েছে। সেই ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করবার জন্য আপনাদের এইখানকার যিনি এমএলএ, তিনি কৈলাসহরের বিভিন্ন জায়গায় এলসি কমিটি আছে, তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কমিটি আছে, সেই কমিটিগুলিতে গিয়ে সেখানে ঘরোয়া মিটিং এবং কানাকানি মিটিং, হুইসপারিং ক্যাম্পেইন করছেন, করে তাদের রাজনৈতিক ভাবমূর্তিকে তারা উজ্জ্বল করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কালিমালিপ্ত হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে মানুষ যোগদান করে, কিন্তু সিপিআইএম দল থেকে বিজেপিতে একজন নির্বাচিত বিধায়ক এইভাবে বিশ্বাসঘাতকতা করে হাজার হাজার মানুষের ভোট নিয়ে যে নির্বাচিত হয়েছে এবং বছরে 12 লক্ষের বেশি টাকা যে ভাতা পায়, এক বছরে 1 লক্ষ টাকার উপরে ভাতা পায়, এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও যে লোক নির্বাচনের আগ মুহূর্তে তার নিজের দল থেকে টিকিট না পেয়ে বিজেপির মতন একটা সাম্প্রদায়িক দলের কাছে বিক্রি হয়ে যায়, তার চেয়ে নিন্দনীয় আর কিছুই নেই। আর আপনাদের এখানে বিজেপির প্রার্থী হয়ে যিনি দাঁড়িয়েছেন, চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্রে কি এমন কোন যোগ্য ব্যক্তি নেই, এমন কোন শিক্ষিত ব্যক্তি নেই, এমন কোন রাজনীতিবিদ নেই যাকে এখানে বিজেপি প্রার্থী করতে পারেনি? তা না করে একজন বহিরাগতকে এখানে এনে দাঁড় করিয়েছে। সেই বহিরাগত ব্যক্তি যদি ভোট পায়, ভোট তো পাবে না, ভোট যদিও পায়, যা অকল্পনীয়, তার দেখা আপনারা কোনোদিন পাবেন না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এই গানই সেখানে একদম কার্যকারী হবে, বাস্তবায়িত হবে। তাই আমরা বহিরাগত কোনো দল নয়, সিপিআইএম পার্টি ত্রিপুরার নিজস্ব কোনো পার্টি নয়। এই পার্টির জন্ম হয়েছে সেই রাশিয়ায়, চীন দেশে, বিভিন্ন বাইরের দেশে, সেখান থেকে এই পার্টি এখানে এসেছে। তারপর কংগ্রেস পার্টিও করেছে মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, গান্ধী টান্দিয়ারা। এই পার্টিও আমাদের ত্রিপুরার নিজস্ব কোনো পার্টি নয়। তাছাড়া তৃণমূল কংগ্রেস পার্টি, এইটাও জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু এই ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র, ত্রিপুরার রাজন্যবর্গ, রাজন্য শাসিত এই ত্রিপুরার ভূমিপুত্র এবং রাজপুত্র মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর, এই ত্রিপুরার ব্যক্তি, এই ত্রিপুরার মাটির মানুষ, তিনি এইখানকার মানুষের দুঃখ এবং সুখ, কল্যাণ ইত্যাদির দিকে লক্ষ্য রেখে ত্রিপুরা মুথা নামক এক রাজনৈতিক দল তৈরি করেছেন, যে দলের উদ্দেশ্য হচ্ছে মানুষের উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, যোগাযোগের ব্যবস্থা করা, মানুষের ন্যূনতম যে চাহিদা, যেগুলি ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেই সমস্ত চাহিদা যেগুলি, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, এইগুলিকে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই প্রতিজ্ঞা নিয়ে, দৃঢ় সংকল্প নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বাহাদুর এই ত্রিপুরা মাথা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। এবং তার উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার যারা আমরা স্থায়ী মানুষ, সেই স্থায়ী মানুষদের কল্যাণ করা এবং তাদের উন্নয়ন করা, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, কৃষির উন্নয়ন, যোগাযোগের উন্নয়ন, সমস্ত ধরনের উন্নয়নের ব্যবস্থা করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ এবং কৃত সংকল্প। সেই সংকল্প নিয়েই এই রাজনৈতিক দল আজকে ভোটের নির্বাচনে আজকে তারা ময়দানে নেমেছেন এবং 52 নম্বর চণ্ডীপুর কেন্দ্রে আমাদের প্রার্থী শ্রীযুক্ত রঞ্জন সিনহা মহোদয়, আপনারা সবাই তাকে চিনেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত সুমধুর উনার আচরণ এবং ব্যবহার। এই যে এই নির্বাচনে যাদেরকে প্রার্থী করা হয়েছে, 90% প্রার্থী দুর্নীতিগ্রস্ত। সবাই জানে, দিল্লি জানে, আগরতলা জানে, আমরা সবাই জানি। এর পরেও
কেন তাদেরকে প্রার্থী করা হলো? তার মানে এই পার্টিতে এখন দালাল রাজ চলছে। টাকা দিয়ে টিকিট দেওয়া হচ্ছে, যারা টাকা দিতে পারবে তারাই টিকিট পাবেন। যার ফল আপনারা দেখছেন, কংগ্রেস পার্টি ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়ে গেছিল? এই দালাল রাজ পার্টিতে কায়েম হয়েছিল, যার কারণে ভারতবর্ষের ঐতিহ্যবাহী পার্টি ভারতের জাতীয় কংগ্রেস ধ্বংস হয়ে গেছে। সেই তার শুরু ভারতীয় জনতা পার্টিতে হয়ে গেছে। আমি বেশি কিছু বলতে চাই না, আমার একটাই বক্তব্য যে চণ্ডীপুর ত্রিপুরা রাজ্যের এমন একটি বিধানসভা ক্ষেত্র, এখান থেকে যারাই জয়ী হয়েছেন, ভালো ভালো মন্ত্রী পদ পেয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু চণ্ডীপুরের উন্নয়ন হয়নি। আপনারা সমস্ত ত্রিপুরা রাজ্যের বিধানসভা কেন্দ্র ঘুরে আসুন এবং চণ্ডীপুর ঘুরুন, অনেক তফাৎ পাবেন। চণ্ডীপুরের জন্য কেউ চিন্তাই করেনি। এই আমাদের প্রার্থী, বর্তমানে যিনি প্রার্থী হয়েছেন, 4.5 বছর দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন, দ্বিতীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই 4.5 বছরে কি একবার উনি এই চণ্ডীপুরে এসেছিলেন? চণ্ডীপুরের কোনো কিছু করিয়েছেন? টিআইডিসির চেয়ারম্যান ছিলেন, উনার যদি চণ্ডীপুরে দাঁড়ানোর এত ইচ্ছা ছিল, এখানে কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন? না, উনি এসছেন আপনাদেরকে ভুলিয়ে বানিয়ে ঠকিয়ে নির্বাচন জিতে চলে যাবেন। চণ্ডীপুরের উন্নয়নের যে টাকাটা আসবে সেই টাকাটা উনি নিজের পকেটে পুরবেন, এই উদ্দেশ্য নিয়ে এখানে এসছে। তাই বন্ধুগণ, আমি তীব্রা কথাতে যোগ দিয়েছি, সবাই অবাক। আমি আগেই বলেছি, সম্মান যেখানে নাই সেখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা দেখেছেন, নিজের চোখে যে দেখেছেন, আপনারা রঞ্জন সিনহাকে আটকানোর জন্য দিল্লি, গৌহাটি, মণিপুর, আগরতলা। তো কিন্তু বন্ধুগণ, যেখানে সম্মান নাই সেখানে থেকে কোনো লাভ নাই। আমরা সম্মান চাই, আমরা আর অন্য কিছু চাই না। যে পার্টি আমরা প্রতিষ্ঠিত করেছি, আমরা তৈরি করছি, সেই পার্টি যদি আমাদের কথা না শুনে তাহলে আর কি করা যায়? আমরা বারবার, আগরতলা নয় দিল্লি পর্যন্ত বারবার বলেছি, আমাদের চণ্ডীপুরের একটা স্থানীয় প্রার্থীর জন্য। সবাই হা বলেছে, উত্তর দিয়েছে, কিন্তু দেওয়ার সময় তারা দেয়। কাকে দিয়েছেন? যারা এখানে মাইকে আমার কথা শুনছেন, দীর্ঘ 9 দিন ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠিত পত্রিকা দৈনিক সংবাদ এই ব্যক্তির বিরুদ্ধে সংবাদ লিখেছে। পরবর্তীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় দৈনিক সংবাদকে কথা দিলেন, আমি তার বিরুদ্ধে তদন্ত কমিশন তৈরি করছি, আপনারা লেখা বন্ধ করুন। তারা লেখা বন্ধ করে দিয়েছে, কিন্তু তদন্ত কমিশন গঠন হয়নি। ভারতীয় জনতা পার্টি 2018 সালে সরকার আসার আগে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সরকার আসার পরে আমরা কি দেখলাম? যে পার্টি, স্বচ্ছ পার্টি, পৃথিবীর সব থেকে বড় পার্টি, এই ত্রিপুরা রাজ্যে সরকার আসার পরে আমরা কি দেখলাম? যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা মন্ত্রী হয়েছেন, যারা নেতা হয়েছেন, দুর্নীতি করতে শুরু করে দিয়েছে। সেখানে বাধা কে? একমাত্র ব্যক্তি রঞ্জন সিনহা। একমাত্র ব্যক্তি রঞ্জন সিনহা এটার প্রটেস্ট করে, প্রতিবাদ করে। সুতরাং রঞ্জন সিনহা বিজেপির জন্য খুব খারাপ মানুষ। 2018 সালে আপনারা জানেন বন্যা এসেছিল। বন্যা পরবর্তীতে আমাকে জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হলো কোনো কারণ ছাড়া। কারণ কি জানেন? এই যে বন্যার টাকা নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি আমি যদি থাকতাম তারা টাকা হাফিজ করতে পারতো না। আপনারা শুনলে অবাক হবেন, যেখানে বাঁধ ভেঙেছিল সেখানে কত টাকার মাটি লেগেছে জানেন?
11 কোটি টাকার মাটি, 11 কোটি টাকার মাটি আপনার ধর্মনগর এবং কৈলাসের মধ্যে যে পাহাড় সমতল হয়ে যাবে যদি 11 কোটি টাকার মাটিটা না হয়। এইভাবে এই দুর্নীতিতে বাধা দেবে রঞ্জন সিনহা, রঞ্জন সিনহাকে সাইড করে নাও। এরপরে আরেকটা জিনিস, যেটা জিনিসটা আমি আপনাদের জানাতে এসেছি, বর্তমান ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমরা লিফলেট আকারে বিলি করব তার দুর্নীতির কাহিনী। আপনারা হয়তো জানেছেন উনি যে উনার নমিনেশনের এফিডেভিটে শিক্ষাগত যোগ্যতা জমা দিয়েছেন, উনি মধ্য ভারতের একটা বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি পাস মানে 12 পাস, সেটা মিথ্যা ভুয়া। যে বোর্ডের নাম দিয়েছেন উনি, সেই বোর্ডটা একটা ভুয়া বোর্ড, ওই নামের কোনো বোর্ড ভারতবর্ষে নেই। আপনারাই বলুন, মধ্য ভারত বলে কোনো জায়গা আছে ভারতবর্ষে? মধ্য ভারত নামের একটা বোর্ডের সার্টিফিকেট দিয়েছেন। আমরা প্রতিবাদ করেছি, প্রটেস্ট করেছি আমরা নমিনেশনের দিনও, কিন্তু রিটার্নিং অফিসার আমাদেরকে জবাব দিয়েছেন, উনি বই দেখিয়েছেন আমাদেরকে, রুল দেখিয়ে বলেছেন যে তার নমিনেশন বাতিল করার অধিকার আমার নাই, আপনারা কোর্টে যেতে পারেন। এবং ইলেকশন কমিশনে যে এফিডেভিট জমা দেওয়া হয় সেটা যদি মিথ্যা হয়, ইলেকশন কমিশনে কেউ মিথ্যা তথ্য দিতে পারে না, উনি মিথ্যা তথ্য দিয়েছেন, যার কারণে ইলেকশন পরবর্তীতে আমরা, আমার পার্টি এবং আমরা ওনার বিরুদ্ধে হাইকোর্টে পিআইএল করবো এবং উনি জেলে যাবেন। যার জন্য আমি আপনাদেরকে সাবধান করতে এসেছি, আপনারা যাকে ভোট দেবেন ভারতীয় জনতা পার্টি বলে, সে কিন্তু ইলেকশন জয়ী হোক হার হোক যাই হোক, জেলে যেতে হবে 7 হইতে 11 বছরের জেল। সেই জিনিসটা আপনারা মনে রাখবেন। যে ব্যক্তি প্রথম থেকেই 2 নম্বরই জালি, সেই জালি লোককে আপনারা ভোট দেবেন? তো চণ্ডীপীর বাসীকে আমি সেটাই জানাতে এসেছি যে সেই ব্যক্তি সেই রকম জালি ব্যক্তি। এবং আপনারা আরো শুনেছেন, পত্র পত্রিকায় পড়েছেন, উনি টিআইডিসির চেয়ারম্যান, ওনার অফিসে 8 মাস যাবত তালা লাগানো, তালা ঝুলছে। ওনার অফিস, ওনার ডিরেক্টর অফিস, 2টা অফিসে কোর্ট তালা লাগিয়ে দিয়েছে। বিজেপি সরকার আছে, সরকার কি হাইকোর্টে যেতে পারে না? সরকার কি সুপ্রিম কোর্ট যেতে পারে না? তাদের সরকারের অফিস কোর্ট তালা লাগিয়ে দিয়েছে, কেন যেতে পারছে না? কেন হাইকোর্ট যাচ্ছে না? কেন সুপ্রিম কোর্ট যাচ্ছে না? তারা অন্যায় করেছে, তারা দোষী, সেটা ধরা পড়ে গেছে, যার কারণে তারা আর কোনোখানে আপিল করতে পারছেন। এই হচ্ছে আমাদের এই সরকারের নীতি। ভারতীয় জনতা